তো আগামী 9 এপ্রিল আমাদের ভারতীয় হিন্দু নববর্ষ, অর্থাৎ চৈত্র শুক্ল প্রতিপদা। তো এই যে চৈত্র শুক্ল প্রতিপদা রয়েছে, তো এটি কোন ক্যালেন্ডার অনুযায়ী শুরু করা হয় এবং এটির কি মান্যতা, এই সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত জানব। তো এটি জানার আগে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন থেকে যায়। তো এই যে সন অথবা তারিখটি দেওয়া রয়েছে, এই সন অথবা তারিখের পিছনের শব্দটি, তো প্রশ্ন এটাই যে এই পিছনের যে শব্দটি খ্রিস্টাব্দ শব্দ, এই শব্দটির পরিবর্তে আমরা কি অন্য কিছু ব্যবহার করতে পারি না? তো প্রশ্ন হচ্ছে এটাই। তো আমরা ছোট সময় থেকেই যে কোনো সনের ক্ষেত্রে বা যে কোনো সনের বা তারিখের পিছনে আমরা এই খ্রিস্টাব্দ কথাটি দেখতে পাই। তো এটি হচ্ছে একটি সন অথবা তারিখ। তো সন অথবা তারিখ তৈরি হয় কোথা থেকে? একটি নির্দিষ্ট ক্যালেন্ডার বা পঞ্জিকা থেকে। তো এই পিছনের শব্দটির মাধ্যমে এটি বোঝায় যে এখানে যে সনটি লেখা হয়েছে, এই সনটি কোন ক্যালেন্ডার অনুযায়ী। এই খ্রিস্টাব্দ শব্দটি এই সন বা তারিখের একটা পরিচয়, অর্থাৎ এই পিছনের শব্দটির মাধ্যমে আমরা এটি বুঝতে পারি এটি কোন ক্যালেন্ডারের সন। তো আমরা অবশ্যই এই খ্রিস্টাব্দ শব্দটির পরিবর্তে আমরা আমাদের যে ক্যালেন্ডার রয়েছে, যে ভারতীয় ক্যালেন্ডার, তো সেই ক্যালেন্ডারের ভিত্তি বা সেই ক্যালেন্ডারের যে পদবি বা সেই ক্যালেন্ডারের যে একটি পরিচয়, সেই পরিচয়টি আমরা ব্যবহার করতে পারি। তো যেমন এখানে রয়েছে কি 1947 খ্রিস্টাব্দ। তো যদি আমরা এটি ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী লিখতে যাই, তো এই খ্রিস্টাব্দ শব্দটিকে পরিবর্তন করার জন্য আমাদের এর সঙ্গে 57 যোগ করতে হবে। যোগ করার পর আমরা পাবো কি 2004, অর্থাৎ আমরা এটি লিখতে পারি যে 2004 বিক্রমী বা বিক্রম সম্মত। অথবা তোমরা চাইলে কি এই গ্রেগরিয়ান অথবা এই খ্রিস্টাব্দ শব্দটির পরিবর্তে তোমরা কি এই গ্রেগরিয়ান যে সন বা তারিখটি রয়েছে তার সঙ্গে 78 বিয়োগ করে তোমরা কি শকাব্দ এই শব্দটি অথবা শাক সম্মত এই শব্দটি লিখতে পারো। তো এটি হচ্ছে আমাদের ভারতীয় রাষ্ট্রীয় ক্যালেন্ডার শাক সম্মত বা শকাব্দ, আর এটি হচ্ছে আমাদের অতি প্রাচীনতম ভারতীয় ক্যালেন্ডার। তো এটিকে হিন্দু ক্যালেন্ডারও বলা হয়ে থাকে। তো আমাদের মনের মধ্যে যে প্রশ্নটি ছিল যে এই খ্রিস্টাব্দের পরিবর্তে আমরা অন্য কিছু লিখতে পারি কি না, তো অবশ্যই আমরা পারি। তো একটি হচ্ছে কি বিক্রম সম্মত। তো যদি আমরা বিক্রম সম্মত লিখতে চাই, তো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে 57 যোগ করতে হবে, তাহলেই আমরা কি এই বিক্রম সম্মত বের করতে পারবো। আর যদি আমরা শকাব্দ বের করতে চাই, তো তো এই গ্রেগরিয়ান তারিখ অথবা সনের সঙ্গে 78 বিয়োগ করতে হবে, তাহলে আমরা কি পাবো? শকাব্দ পেয়ে যাব। তো আমরা এর পরিবর্তে এই সনগুলি লিখতে পারি। তো যদি তুমি এই সনটিকে পরিবর্তন করে শকাব্দ যদি লিখো, পরীক্ষার অথবা স্কুল হোক অথবা কলেজ হোক অথবা যে কোনো সরকারি কাজে যদি সেই সনটিকে গণ্য করা না হয়, তো তুমি তার বিরুদ্ধে কোর্টে অভিযোগ করতে পারো, কারণ এটি আমাদের ভারতীয় রাষ্ট্রীয় ক্যালেন্ডার। তো যে কোনো সরকারি কাজে তুমি এই সনটি ব্যবহার করতে পারো। তো এগুলি হচ্ছে কি ভারতীয় মান্যতাপ্রাপ্ত ক্যালেন্ডার, অর্থাৎ এই সনগুলি লেখার পর কোনো শিক্ষক অথবা কোনো সরকারি কর্মচারীর এই সনটিকে ভুল বলে গণ্য করতে পারবে না। তো এই বিক্রম সম্মত থেকে যদি শক সম্মত বের করতে চাও, তো বিক্রম সম্মতের যে সনটি রয়েছে তার সঙ্গে 135 বিয়োগ করতে হবে, তাহলেই আমরা কি শকাব্দ পেয়ে যাব। তো এর থেকে এর যে তফাৎ সেটি হচ্ছে কি 135 বছরের। তো এটি হচ্ছে কি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটি আমাদের ভারতীয় হিন্দু ক্যালেন্ডার, এটি হচ্ছে সরকারি ক্যালেন্ডার শকসম্মত। তো এই যে ক্যালেন্ডারগুলি রয়েছে, তো এই ক্যালেন্ডারের কিছু না কিছু তো ভিত্তি রয়েছে। তো সেই ভিত্তিগুলি কি কি এখন আমরা দেখব। তো যেমন ভাত রান্না করার জন্য কোনো একটি পাত্রের প্রয়োজন, সেই পাত্রটি হোক বা মাটির, হোক বা স্টিলের, হোক বা সিলভারের, হোক বা কোনো পিতলের। তো ভাত রান্না করার জন্য কোনো না কোনো একটি পাত্রের প্রয়োজন। তো ঠিক তেমনি তো এই ক্যালেন্ডারগুলি যে আবিষ্কার করা হয়েছে এরও কিছু না কিছু ভিত্তি রয়েছে। তো সেই ভিত্তিগুলি হচ্ছে কি একটি লুনি সোলার ক্যালেন্ডার, আরেকটি হচ্ছে কি সোলার ক্যালেন্ডার, আরেকটি লুনার ক্যালেন্ডার, আরেকটি হচ্ছে কি সাইডেরিয়াল ক্যালেন্ডার বা নক্ষত্র ক্যালেন্ডার।
লুনি সোলার ক্যালেন্ডার অর্থাৎ চন্দ্র সৌর ক্যালেন্ডার, আরেকটি সোলার ক্যালেন্ডার বা সৌর ক্যালেন্ডার একে বলা হয়ে থাকে, এবং লুনার ক্যালেন্ডার বা চন্দ্র ভিত্তিক ক্যালেন্ডার বলা হয়ে থাকে, আর এটি কি নক্ষত্র ভিত্তিক ক্যালেন্ডার। তো প্রথমে আমরা জানবো কি সৌর ক্যালেন্ডার। তো সৌর ক্যালেন্ডারের হিসাব কিভাবে করা হয়ে থাকে? সূর্যকে স্থির রেখে পৃথিবীর পূর্ণ পরিক্রমণ করার যে সময়, সেই সময়কে পূর্ণ 1 বছর ধরা হয়ে থাকে। তো এর বছরের হিসাব পৃথিবীর সূর্যের চারিদিকে একবার ঘূর্ণন করতে যে সময় লাগে, সেই সময়কে ধরা হয়ে থাকে 1 বছর। তো এরপর আমরা জানবো কি সাইডেরিয়াল ক্যালেন্ডার বা নক্ষত্র ক্যালেন্ডার। তো নক্ষত্র ক্যালেন্ডারে কি, সেখানে সূর্যকে প্রাধান্য দেওয়া হয় না, সেখানে কি দূরের কোনো একটি নক্ষত্রকে এই পৃথিবী পরিক্রমণ করে ঘুরে আসতে সেই নক্ষত্রের সামনে যে সময়টি লাগে, সেই সময়ই হচ্ছে কি পূর্ণ 1 বছর বলে গণ্য করা হয়ে থাকে। যেমন পৃথিবী এখানে রয়েছে, পূর্ণ 1 চক্কর ঘুরতে যে সময়টি নিবে এই দূরের নক্ষত্রের সামনে পৌঁছতে, সেই সময়ই হচ্ছে কি নক্ষত্র বছর। তো এরপর জানবো কি লুনার ক্যালেন্ডার বা চন্দ্র ভিত্তিক ক্যালেন্ডার। তো চন্দ্র ভিত্তিক ক্যালেন্ডার হচ্ছে কি, এটি সবথেকে বিজ্ঞানবিহীন ক্যালেন্ডার। তো এর মধ্যে কোনো বিজ্ঞানের খোঁজ পাওয়াই যায় না। তো এই ক্যালেন্ডারের ভিত্তি কি, না কোনো সূর্যকে ভিত্তি করে, না কোনো পৃথিবীর ঘূর্ণনকে ভিত্তি করে। তো এটির ভিত্তি হচ্ছে কি শুধুমাত্র চাঁদের ঘূর্ণনের উপর ভিত্তি করে যে দিন অথবা বছর তৈরি হয়, সেটি হচ্ছে কি চন্দ্র বছর বা লুনার ইয়ার বলা হয়ে থাকে। এরপর আমরা জানবো কি লুনি সোলার ক্যালেন্ডার। তো এটি হচ্ছে কি, তো এই যে ক্যালেন্ডারগুলি রয়েছে, এদের থেকেও অধিক বিজ্ঞানযুক্ত ক্যালেন্ডার হচ্ছে কি লুনি সোলার ক্যালেন্ডার। তো এই লুনি সোলার ক্যালেন্ডার বা চন্দ্র সৌর ক্যালেন্ডারের দিন অথবা বছর কিভাবে হিসাব করা হয়? তো এই সূর্যের চারিদিকে পৃথিবীর 1 পাক ঘূর্ণন যে চক্র, সেই ঘূর্ণন চক্রের উপর ভিত্তি করে বছরের গণনা করা হয়, এবং এই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘূর্ণনের যে চক্র, সেই চক্রের উপর ভিত্তি করে মাসের গণনা করা হয়। অর্থাৎ এখানে সূর্য চক্রের উপর বছরের গণনা করা হয় এবং চন্দ্র চক্রের উপর মাসের গণনা করা হয়। তাই এটি এই ক্যালেন্ডারগুলির তুলনায় অধিক বিজ্ঞানসম্মত ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারের বছর বা মাস অথবা যে কোনো দিন অথবা তারিখ, সেটি কি কোনো গ্রহের অবস্থান এবং নক্ষত্র অবস্থান, কোথায় কোন গ্রহ ছিল, তো সেই হিসাবগুলিও এই ক্যালেন্ডারের মাধ্যমে করা হয়ে থাকে। যেমন আমার জন্মের সময় নক্ষত্র বা গ্রহের কি অবস্থান ছিল, কোথায় অবস্থান ছিল, কোন রাশিতে অবস্থান ছিল, সেগুলির গণনাও এই ক্যালেন্ডার অনুযায়ী করা হয়ে থাকে। তো এটি কি অধিক বিজ্ঞানসম্মত ক্যালেন্ডার এই ক্যালেন্ডারগুলির তুলনায়। তো এখন আমরা জানবো যে সৌর ক্যালেন্ডার কোনগুলি, নক্ষত্র ক্যালেন্ডার কোনগুলি, এরপর চন্দ্র ক্যালেন্ডার কোনগুলি, এবং এই লুনি সোলার বা চন্দ্র সৌর ক্যালেন্ডার কোনগুলি, সে সম্পর্কে দেখব। তো লুনি সোলার ক্যালেন্ডার হচ্ছে কি একমাত্র বিক্রমসম্মত হচ্ছে লুনি সোলার ক্যালেন্ডার। তো এরপর সোলার ক্যালেন্ডার হচ্ছে কি বা সৌর ক্যালেন্ডার হচ্ছে কি শকসম্মত, তারপরে জুলিয়ান ক্যালেন্ডার, এরপর গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো এরপর লুনার ক্যালেন্ডার বা চান্দ্র ক্যালেন্ডার হচ্ছে কি হিজরা ক্যালেন্ডার। তো এই হিজরা ক্যালেন্ডার কি লুনার বা চান্দ্র ক্যালেন্ডার। তো এটি কি একদম বিজ্ঞানবিহীন ক্যালেন্ডার। এরপর রয়েছে কি সাইডেরিয়াল ক্যালেন্ডার বা নক্ষত্র ক্যালেন্ডার, সেটি হচ্ছে কি সপ্তর্ষি ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার শব্দটি এটি আমাদের ভারতীয় শব্দ নয়। তো আমাদের ভারতীয় শব্দে এই ক্যালেন্ডারকে বলা হয় পঞ্চাঙ্গ বা পঞ্জিকা অথবা সম্মত। যেমন এখানে লেখা রয়েছে কি বিক্রম সম্মত, এই সম্মত হচ্ছে কি কাল গণনা। তো এটি সংস্কৃত শব্দ। তো এই কাল গণনা বা ক্যালেন্ডারের আবিষ্কার সর্বপ্রথম ভারতে হয়েছিল, অর্থাৎ ভারতের মধ্যেই সর্বপ্রথম এই ক্যালেন্ডারের বা কাল গণনার যে হিসাব, সেটির আবিষ্কার হয়েছে। তো তোমরা অনেকেই মনে করো যে ভারতে সর্বপ্রথম ক্যালেন্ডারের আবিষ্কার হয়নি, কারণ জুলিয়ান সিজার নামে এক রাজা ছিলেন, সে এই ক্যালেন্ডারের আবিষ্কার করেছেন।
কিন্তু এটি মিথ্যা। তো ক্যালেন্ডারের আবিষ্কার না জুলিয়ান সিজার করেছেন না পোপ গ্রেগরি করেছেন। তো সর্বপ্রথম ক্যালেন্ডারের আবিষ্কার বা কাল গণনার আবিষ্কার ভারতে হয়েছিল। এর কারণ হচ্ছে কি, যখন পশ্চিমী দেশের লোক বা সমাজ আহারের জন্য জঙ্গলে জঙ্গলে আহার শিকার করে বেড়াতো, ওই সময় আমাদের ভারতীয় ঋষিমুনিরা 4টি বেদের রচনা করেছিলেন। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই বেদ 4টি বেদের রচনা করেছিলেন। এরপর যেই সময় পশ্চিমী দেশের লোকেরা নিজের পেট পালনের জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন, সেখানে আমাদের ভারতীয় ঋষিমুনিরা বাচ্চাদের শিক্ষা প্রদান করতেন। তো পশ্চিমী দেশের তুলনায় আমাদের ভারতীয় যে সমাজ সেটি অনেক উন্নত ছিল। তো ভারতের অনেক অনেক ক্যালেন্ডার বা কাল গণনার পদ্ধতি ছিল, যেমন ব্রহ্ম সম্মত, তারপর সপ্তঋষি সম্মত, এরপর যুধিষ্ঠির সম্মত, এরপর কলি সম্মত। তো এগুলি তেমন একটি বিজ্ঞানসম্মত ছিলেন না, কিন্তু বর্তমানে আধুনিকভাবে যে বিজ্ঞানসম্মত ক্যালেন্ডার সেটি হচ্ছে কি বিক্রম সম্মত ক্যালেন্ডার। তো এটি অধিক বিজ্ঞানযুক্ত ক্যালেন্ডার, তাই সেই ক্যালেন্ডারগুলিকে প্রাধান্য না দিয়ে এই বিক্রম সম্মত ক্যালেন্ডারকে বর্তমানে প্রাধান্য দেওয়া হয়েছে। তো উজ্জয়িনীর রাজা বিক্রম আদিত্য, তো চক্রবর্তী সম্রাট বিক্রম আদিত্য এই ক্যালেন্ডারের আবিষ্কার করে, তাই তার নাম অনুযায়ী এই ক্যালেন্ডারকে বিক্রম সম্মত বা বিক্রমী ক্যালেন্ডার বলা হয়ে থাকে। তো এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে। তো এই যে জুলিয়ান অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার যে রয়েছে, এই ক্যালেন্ডারের জন্মের 57 বছর আগে এই বিক্রম সম্মত ক্যালেন্ডার চালু করা হয়েছে। তো সাধারণত এই বিক্রম সম্মতই এই জুলিয়ান ক্যালেন্ডারের 57 বছর আগের ক্যালেন্ডার। তো এর আগে তো আরও ছিলই সপ্তঋষি সম্মত, তারপর কলিযুগ সম্মত, তারপর যুধিষ্ঠির সম্মত, এরপর ব্রহ্ম সম্মত। তো এগুলি তো এর আরও আগের। তো এটি বলা ভুল যে জুলিয়ান সিজার বা পোপ গ্রেগরি নামের কোনো একজন সর্বপ্রথম ক্যালেন্ডারের আবিষ্কার করেছেন। তো এটি ভুল, কারণ এই জুলিয়ান যে ক্যালেন্ডার রয়েছে এর 57 বছর আগে এই সাধারণত এই বিক্রম সম্মতেই চালু হয়েছে। তো এর থেকে এটি বোঝা যায় যে ভারত সর্বপ্রথম কাল গণনার যে পদ্ধতি সেটি আবিষ্কার করেছেন। তো এই বিক্রম সম্মতে কেনই বা চৈত্র শুক্ল প্রতিপদায় নতুন বছর শুরু করা হয়ে থাকে? তো এটি মনে করা হয় যে ব্রহ্মদেব সৃষ্টির শুরু এই চৈত্র শুক্ল প্রতিপদায় করেছেন, তাই এই বছরের শুরুটা আমরা চৈত্র শুক্ল প্রতিপদা থেকে শুরু করি। এছাড়াও যদি আমরা ঋতুর দিক দিয়ে দেখি, তো এই সময় কি বসন্ত ঋতু থাকে এবং প্রত্যেকটি গাছপালা এবং প্রকৃতি নতুন ফুল ফল অথবা নতুন পাতা তার অঙ্কুরোদ্গম হয়। এই জন্যই আমাদের ভারতীয় হিন্দু সমাজে এই প্রকৃতির যে নতুনতা, এই নতুনতায় আমাদের নতুন বছর শুরু হয়। তো আমাদের এই বিক্রম সম্মত এই ক্যালেন্ডারের নতুন বছর শুরু হয় সূর্যের প্রথম কিরণের সাথে। এই জুলিয়ান এই ক্যালেন্ডারের মতন নয় যে রাত 12টায় চোরের মতন আসবে। অর্থাৎ আমাদের এই বিক্রম সম্মত ক্যালেন্ডারে নতুন বছর শুরু হয় সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করে বা মীন রাশিতে অবস্থান করে, তখন আমাদের নতুন বছর শুরু হয়। এবং সূর্য রেবতী নক্ষত্রে অবস্থান করে, তখন আমাদের এই হিন্দু নববর্ষ শুরু হয় সূর্যের প্রথম কিরণের সাথে। তো এইভাবে আমাদের নতুন বছর শুরু হয়। তো প্রত্যেক বছর যখন সূর্য মীন রাশিতে প্রবেশ করবে তখনই আমাদের নতুন বছর শুরু হবে। অর্থাৎ গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেই অবস্থান যতক্ষণ না মিলে যাচ্ছে ততক্ষণ আমাদের নতুন বছর শুরু হবে না। তো এটি হচ্ছে আমাদের এই বিক্রম সম্মত ক্যালেন্ডারের একটি বৈজ্ঞানিক ভিত্তি। তো এই ক্যালেন্ডারের বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আমরা পরে অন্য কোনো একটি ভিডিওতে জানব। তো আমরা যে জন্মদিন পালন করে থাকি সেটিও কিন্তু আমাদের এই হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নয়। তো আমাদের জন্মদিন সেটি কি আমরা ভুল সময়ে জন্মদিন পালন করে থাকি, কারণ আমাদের জন্মের সময় যে গ্রহ নক্ষত্রের অবস্থান, সেই অবস্থান যতক্ষণ না মিলে যাচ্ছে
ততক্ষণ পর্যন্ত আমরা জন্মদিবস বলে পালন করতে পারি না এই আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী। তো আমরা এই ইংরেজি ক্যালেন্ডার অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আমরা আমাদের জন্মদিন ভুলভাল জন্মদিন পালন করে থাকি। তো আমাদের অবশ্যই আমাদের যে হিন্দু ক্যালেন্ডার রয়েছে, যে বিক্রম সম্বত, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের জন্মদিন পালন করা উচিত। তো আমার জন্মগ্রহণের সময় আমার চন্দ্র রাশি ছিল কি তুলা রাশিতে এবং চন্দ্র নক্ষত্র ছিল কি স্বাতি নক্ষত্র। তো স্বাতি এটি একটি সংস্কৃত শব্দ এবং সূর্যের অবস্থান ছিল কি মেষ রাশিতে এবং বুধ গ্রহের অবস্থান ছিল কি মীন রাশিতে এবং মঙ্গল গ্রহের অবস্থান ছিল মেষ রাশিতে, শনি গ্রহের অবস্থান ছিল মেষ রাশিতে এবং বৃহস্পতি গ্রহের অবস্থান ছিল কুম্ভ রাশিতে, রাহুর অবস্থান ছিল সিংহ রাশিতে এবং কেতুর অবস্থান ছিল কুম্ভ রাশিতে। তো এই যে পৃথিবী গ্রহ নক্ষত্র এগুলি কি গতিশীল, ঘুরতে 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 যখন এই স্থানে পৌঁছবে, এক বছর পর যখন ঠিক এই বিন্দুগুলিতে পৌঁছবে, তখন আমার জন্মদিন পালন করা উচিত, নাকি এই জুলিয়ান অথবা ইংরেজি ক্যালেন্ডারের ভুলভাল জন্মদিন পালন করা উচিত। তো অবশ্যই আমরা এই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের জন্মদিন পালন করা উচিত। তো এটি হচ্ছে আমার জন্ম কুণ্ডলী। তো আমার জন্ম কুণ্ডলী অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথিতে আমার জন্মগ্রহণ হয়েছিল। তো সেই অনুযায়ী আমার জন্মগ্রহণ পালন করা হয়ে থাকে। তো বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথিতে আমার জন্মদিন পালন করা হয়ে থাকে। তো তোমরা এটি মনে করো যে আমরা তো এই ক্যালেন্ডারটি ব্যবহার করি না, আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, আমরা বঙ্গাব্দ ক্যালেন্ডার ব্যবহার করি। তো অবশ্যই আমরা বঙ্গাব্দ ক্যালেন্ডার ব্যবহার করি, কিন্তু বঙ্গাব্দ ক্যালেন্ডারে যে একাদশী, পূর্ণিমা, দ্বাদশী, তারপর অমাবস্যা এগুলি লেখা রয়েছে, এগুলি হচ্ছে এই বিক্রম সম্বত ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী। তো আমরা জানি যে দোল যাত্রা সাধারণত ফাল্গুনের শুক্ল পূর্ণিমা তিথিতে হয়ে থাকে দোল যাত্রা। কিন্তু তোমরা যদি বাড়ির কোনো গার্জিয়ানকে জিজ্ঞাসা করো, তো এবছর কিন্তু দোল যাত্রা হয়েছে চৈত্র মাসে। কেন চৈত্র মাসে দোল যাত্রা হবে? তো দোল যাত্রা তো সাধারণত ফাল্গুন মাসের শুক্ল পূর্ণিমাতে হওয়ার কথা। তো এবছর কি 11 তারিখে দোল যাত্রা হয়েছিল এবং 12 তারিখে হোলি সংঘটিত হয়েছিল। এটি কি আমাদের যে পশ্চিমবঙ্গের যে বঙ্গাব্দ ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু বাস্তবে দোল যাত্রা বা হোলি ফাল্গুন মাসের শুক্ল পূর্ণিমা তিথিতেই হয়েছিল, কারণ এটি হচ্ছে হিন্দু ক্যালেন্ডার। এখানে লেখা রয়েছে কি 30শে ফাল্গুন শুক্ল পূর্ণিমা, অর্থাৎ বিক্রম সম্বত। তো এখানে দেখে নাও, এটি কি 15 তারিখ, এরপর রয়েছে কি বসন্ত পঞ্চমী, এখানে রয়েছে কি হোলি। তো এই তারিখেই এগুলি হয়েছিল, অর্থাৎ ফাল্গুন মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে। তো তোমরা অবশ্যই ভাববে যে এখানে তো 15 লেখা রয়েছে, তো এখানে 30 কিভাবে হতে পারে? তো আমাদের ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেকটি মাসে 2টি করে পক্ষ থাকে, যেমন কৃষ্ণপক্ষে 15 দিন এবং শুক্লপক্ষে 15 দিন, এই হচ্ছে মোট 30 দিন। তো 15 দিন 15 দিনে ভাগ করা থাকে, তাই এখানে কি 15 দিন মানে মাসের শেষ তারিখ অর্থাৎ 30 তারিখ। তো এখানে সেই তারিখটি দেওয়া রয়েছে। তো আমাদের বঙ্গাব্দ ক্যালেন্ডার যাই হোক না কেন, হোক অথবা চৈত্র মাস হোক বা সেটি বৈশাখ মাস, তো এই ক্যালেন্ডারে যতদিন ফাল্গুন মাসের শুক্ল পূর্ণিমা আসেনি ততদিন এখানে কোনো পূজা বা তিথি হবে না। কারণ তোমরা এটি ভাবো চৈত্র মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো দোল পূর্ণিমা হয়নি। কেন হয়নি? কারণ এখানে তো চৈত্র মাস কিন্তু আমাদের বিক্রম সম্বত ক্যালেন্ডারে ফাল্গুন মাস, তাই এখানে যখন ফাল্গুন মাস থাকবে সেখানেই সেই তিথির যে পুজো অথবা শুভ মুহূর্ত বা শুভ দিন সেটি ওখানে সংঘটিত হবে। তো আমরা অবশ্যই
এই ক্যালেন্ডারকেই ব্যবহার করে থাকি। তো আমরা ভারতীয় সকলেই এই ক্যালেন্ডারকেই ব্যবহার করে থাকি। তো এটি সবথেকে বিজ্ঞানসম্মত বা যুক্তিযুক্ত ক্যালেন্ডার, কিন্তু দুঃখের বিষয় এটি বিক্রম সম্মত ক্যালেন্ডার এত যুক্তিযুক্ত অথবা বৈজ্ঞানিক সম্মত ক্যালেন্ডার হওয়া সত্ত্বেও ভারত সরকার একে সরকারি বা রাষ্ট্রীয় ক্যালেন্ডার হিসেবে মর্যাদা দেয়নি। তো এটি হচ্ছে একটি দুঃখের বিষয় বা দুঃখজনক ঘটনা। তো 22শে মার্চ 1957 এই শক সম্মতকে ভারতের সরকারি ক্যালেন্ডার হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। তো এটি ভারতের সরকারি ক্যালেন্ডার হওয়া সত্ত্বেও এটিকে মানুষ ব্যবহার করে না। তো এই ক্যালেন্ডার কি শক সম্মত, এটি কি বেশি একটা প্রচলনে নেই, কিন্তু বিক্রম সম্মত এটি সর্বাধিক প্রচলিত একটি ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারকে ভারত সরকার প্রাধান্য দেওয়ার কারণ এটাই যে এটি একটি সৌরভিত্তিক ক্যালেন্ডার। যেমন গ্রেগরিয়ান ক্যালেন্ডার একটি সৌরভিত্তিক ক্যালেন্ডার বা সৌর ক্যালেন্ডার, তো সেটাকেই অনুসরণ করে এই শক সম্মত এই ক্যালেন্ডারকে ভারতের সরকারি ক্যালেন্ডার হিসেবে গণ্য করা হয়েছে। তো এটিকে ভারতের সরকারি ক্যালেন্ডার হিসেবে গণ্য করলে অধিক যুক্তিযুক্ত ছিল, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এটিকে কোনো প্রাধান্য দেওয়া হয়নি। তো এই জন্যই কি আমরা ধীরে ধীরে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে ইতিহাস, আমাদের যে পূর্বপুরুষের ইতিহাস, সেটি আমরা ভুলে যাচ্ছি। তো তোমরা হয়তো এই দুটি ক্যালেন্ডার সম্পর্কে জানতেই না, আজকেই প্রথম জানতে পারছো, কারণ তোমাদেরকে কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা এই জিনিসগুলি শেখায়নি। হয়তোবা সেই শিক্ষক অথবা শিক্ষিকাও জানেই না যে আমাদেরও ভারতের রাষ্ট্রীয় ক্যালেন্ডার বা প্রাচীনতম ইতিহাস রয়েছে। তো আমরা অবশ্যই মানুষের ইতিহাস জানতে পারবো, কিন্তু আমাদের ভারতের যে নিজের যে ইতিহাস সেটি জানার আমাদের অধিকার নেই। তুমি অন্যের ইতিহাস জানতে পারবে, কিন্তু তোমার নিজের ইতিহাস জানার বা নিজের দেশের ইতিহাস জানার তোমার অধিকার নেই। আর যদি কেউ সেই ইতিহাসকে জানাতে চায় বা জানতে চায়, তাহলে সে কি হবে? একজন রাজনীতিবিদ, অর্থাৎ পড়াশোনার সঙ্গে রাজনীতি ঘটাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভারতের ইতিহাস বা আমাদের যে নতুন বছর শুরুর যে ইতিহাস, সামান্য কিছু জানলাম। তো যদি তোমরা আগ্রহ থাকো যে এই বিক্রম সম্মতের যে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, যে যুক্তিগুলি অর্থাৎ এর গণনা কিভাবে করা হয়ে থাকে, যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেই পদ্ধতিগুলি জানতে আগ্রহী থাকো, তো আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি অবশ্যই সেই সম্পর্কে ভিডিও বানাবো। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ভারতীয় হিন্দু নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।